হারুন রশিদ, আপনার কাছে আসলে আমরা একটু ভারত পাকিস্তান লড়াইয়ের যে বা উত্তেজনার যে খবর, এই যাত্রা আসলে শেষ কোথায় একবার দেখলাম যে প্রথম দিন রাতে যেদিন হামলা হয় এরপরে মোটামুটি একটি স্বস্তির নিঃশ্বাস, কিন্তু আবারও দেখলাম গতকাল রাতে একই উত্তেজনা তৈরি হলো। কি বিশ্লেষণ করবেন, উপমহাদেশের কি প্রভাব? না, নিঃসন্দেহে এটা আমাদের জন্য মোটেও সুখকর নয়। তার কারণ আমাদের এই উপমহাদেশে শান্তি স্থিতিশীলতা, আমাদের পারস্পরিক রাজনৈতিক রাষ্ট্রের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি থাকাটা অপরিহার্য। এলাকার সামগ্রিক উন্নয়ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে সব কিছুর জন্যই। কিন্তু এই ভারতের বরাবরই কর্তৃত্বসুলভ মনোভাব বা ভারতের বড় ভাই সুলভ মনোভাবের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঞ্চলের, এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলিকে নিজের সার্ক গঠন করা হয়েছিল, যে আমরা সার্কের মধ্য দিয়ে অভিন্ন আলোচনাও থাকবে, আবার বাইলেটারাল আলোচনাও থাকবে। কিন্তু সার্কটা এখন মৃতপ্রায়, অকার্যকর করে দেওয়া হয়েছে বিগত সময়ে এই শেখ হাসিনার তার ভুল পদক্ষেপের কারণে। তো স্বাভাবিক কারণে ভারত এবং পাকিস্তান সৃষ্টি লগ্নের পর থেকেই কিন্তু একাধিকবার এ ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, আবার নিরসনও হয়েছে। যুদ্ধ কারোর জন্যে আপনার মঙ্গল বয়ে আনবে না, ভারতের জন্য আনবে না, পাকিস্তানের জন্য আনবে না। আর ভারত বর্তমানে এমন একটা পর্যায়ে রয়েছে, তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর সাথে কারোর সাথে তার সম্পর্ক ভালো নাই। বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, কারোর সাথে তার সম্পর্ক ভালো নাই। তাহলে ভারত এখানে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় নিঃসঙ্গ বলা চলে। কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু একজন মুসলিম কান্ট্রি হিসাবে অনেক মুসলিম রাষ্ট্র তার পাশে দাঁড়াবে, চীন তার মানে ঘনিষ্ঠ বন্ধু, তারা দাঁড়াবে। সুতরাং আমরা মনে করি যে এটা যুদ্ধ প্রলম্বিত হওয়া উচিত নয়, বরং আলাপ আলোচনার মধ্য দিয়েই যদি কোনো সংকট থাকে সে সমাধানের পথে অগ্রসর হওয়া দরকার। এটা আমাদের এই অঞ্চলের জন্য মঙ্গল বয়ে আনবে। জি, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। জনাব সাদাত হোসেন সেলিম, আপনার কাছে আসে। উপমহাদেশের সবগুলো দেশে অর্থনৈতিকভাবে এখন যে পর্যায়ে আছে, ভারত পাকিস্তানের এই যে নতুন করে যে লড়াই, এটি কোথায় শেষ হবে এবং অর্থনৈতিক আসলে কোন পথে ঠেলে দিতে পারে আপনার কাছে কি মনে হয়? এটা তো অর্থনৈতিকভাবে মানে খুবই একটা মানে আশঙ্কার জায়গার মধ্যে আমাদেরকে ঠেলে দেবে ভারত পাকিস্তানের এই যুদ্ধটা। এমনি দেখুন, আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা ধাক্কা যে এমনভাবে বাংলাদেশে এসে পৌঁছেছে, বাংলাদেশের আপনার আমদানি বাণিজ্যটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। আমদানি বাণিজ্য বন্ধ হওয়ার কারণে সরকারের যে রাজস্ব ইত্যাদির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের ঊর্ধ্বগতি, এগুলো কিন্তু আপনার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলাফল। পাশাপাশি আমরা এমনিই রোহিঙ্গা নিয়ে একটা সংকটের মধ্যে আছি, যে কোনো সময় সংকটটা আরও গণভীত হতে পারে। এমনি প্রতিদিন রোহিঙ্গারা স্রোতের মতো আসতেছে, আমরা একটা চাপের মধ্যে আছি, অর্থনৈতিক চাপের মধ্যে। ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, বাণিজ্যিক লেনদেন আছে। সেখানে তাদের মধ্যে যুদ্ধটা হলে আমাদের বাণিজ্যিক লেনদেনেরও ভারসাম্য নষ্ট হবে এবং আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ব্যবসায়িকভাবে এমনি ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যবসায়ী হাতটা গুটিয়ে বসে আছে, যে একটা দলীয় সরকার না হলে আপনার বিনিয়োগ এমনি স্থবিরতা দেখা দেয়, সেটা দেশীয় হোক বিদেশি হোক, যতই গালগপ্প মারাক না কেন। কিন্তু আমরা আসলে যুদ্ধ চাই না, শান্তি চাই। এখন মানে আমার মনে হচ্ছে যে আপনার মানে বিশ্বে যারা শক্তিধর দেশগুলো আছে এবং জাতিসংঘ সহ সবাই এগিয়ে এসে আপনার এই সমস্যাটা সমাধান করা দরকার। এটা তো আপনার কাশ্মীরের একটা ঘটনার প্রেক্ষিতে আপনার অনেক দিন পরেই কাশ্মীরে একটা বড় ধরনের একটা আপনার দুর্ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতেই এই যুদ্ধটা আসলে পরিহার করা দরকার। কারণ দুইটা দেশেই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, এতে করে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু জনগণ। শাসক গোষ্ঠীর হয়তো কিছু হবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর কিছু হবে না, কিন্তু জনগণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই যুদ্ধের অবিলম্বে বন্ধ চাই এবং পরিসমাপ্তিতে চাই, এবং আলোচনার ভিত্তিতে তারা তাদের সংকটের সমাধান করুক, এটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ জনাব হারুন রশিদ। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন হয়েছে এবং সংস্কারগুলো তাদের হাত ধরেই হয়তো হবে, কিন্তু সেই সংস্কারের রাজনৈতিক দলগুলোর সাথে বেশ কয়েক দফায় দফায় বৈঠক হয়েছে। কতদূর অগ্রগতি, কতদূর? আমি সংস্কার ব্যাপারে আমার যে অভিমত আপনার, যে আজকে এই পরিবর্তনের পর সংস্কার নিয়ে আজকে বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, এবং এই সংস্কার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও হচ্ছে। এবং আলোচনার মধ্য দিয়ে অন্তত পক্ষে আমরা ছোটোবেলায় অঙ্ক করতাম কমন, তো সব রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয়গুলো নিয়ে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমাদের যাত্রা শুরু হওয়া উচিত। এটা বিলম্বিত হওয়া উচিত না। কোনো সংস্কার চাপিয়ে দিয়ে কখনো টেকসই হবে না। আজকে যারা সংস্কার কমিশনের দায়িত্ব পালন করছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছেন, আপনার ইউরোপ আমেরিকার গণতন্ত্রের সিস্টেম ব্যবস্থার সাথে যদি বাংলাদেশের চিন্তা করেন, বাংলাদেশের গণতন্ত্র এখনও শিশু পর্যায়ে আছে। তো সেইটা চিন্তা করতে গেলে আপনার
আমি মনে করি যে ওই সমস্ত জায়গা থেকে কিছুটা আমাদের বেরিয়ে আসতে হবে। পাশাপাশি বিএনপির মতো রাজনৈতিক দল জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। যদি আপনি আলোচনা করতে চান তো আপনার ধরেন যে জিয়াউর রহমানের সময় বিএনপি জন্ম হয়েছে, একদলীয় পাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে আসা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার জায়গাটাকে আপনার সংবিধানের মধ্যে সংযোজিত করা হয়েছে। আপনার এদেশের নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, সেক্ষেত্রে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান আছে। বাংলাদেশে আপনার রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে আপনার সংসদীয় ব্যবস্থা প্রবর্তন, সেটাও বিএনপি করেছে। অর্থাৎ সংস্কার কিন্তু একটা চলমান ধারা, চলমান প্রক্রিয়া। আজকে ডিজিটাল প্রযুক্তির মধ্য দিয়ে মানুষ লেখাপড়া করছে, আপনার সারা পৃথিবীকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন মানুষ খুব দ্রুততা প্রিয়। আজকে আপনি সংস্কার করবেন, সেটা কালকে আবার সংস্কারের প্রয়োজন হবে। যে কারণে আমাদের আইন তৈরি করি সংসদে, আবার দেখা যায় 1 বছর পরে আবার আইনের সংসদে নিয়ে আসতে হচ্ছে, কারণ এগুলো পরিবর্তনশীল সমাজ, পরিবর্তনশীল বিশ্ব। সুতরাং সংস্কারের কোনো বিষয় নিয়ে আপনাকে ধরে থেকে যে এটা না হলে আপনার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে ঠিক না। আমি মনে করি যে এটা চাপিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে যতটুকু সম্ভব, এতগুলো রাজনৈতিক দল যদি আপনার সমস্ত বিষয়, কেউ এখন বলবে যে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম মানবো না, কেউ বলবে যে আমরা ধর্মনিরপেক্ষ চাই, বিভিন্ন বিষয় তো, তাতে কি আপনি সব রাজনৈতিক দল একমত হতে পারবে? মৌলিক বিষয়গুলো তো হতে পারবে না। সুতরাং এটা আপনার আমার মনে হয় যে সংস্কারের মৌলিক যে বিষয়গুলো, আমাদের সংকটটা কি, আমাদের সংকটটা কি, সংকটের পথটা সমাধানের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা, এই জিনিসগুলো তো আমরা জানি। আমরা 40 বছর রাজনীতি করছি, এদেশের রাজনীতিবিদ তারা কিন্তু বাংলাদেশের সংকট এবং সংকটের পথ সম্পর্কে অবহিত, কিন্তু এই সংকটের পথগুলো চিহ্নিত করে সমাধানের জন্য আপনি পদক্ষেপ নেওয়ার একটা গণতান্ত্রিক সরকার, এটা জবাবদিহিমূলক সরকার, এটা জবাবদিহিমূলক সংসদ, এটাই তো আমরা ঠিকমতো গঠন করতে পারিনি। এটা তো আমরা গত 20 বছর যাবত 2008 সালে 111-এর মধ্য দিয়ে একটা সরকার চাপিয়ে দিয়ে সরকারের উপর গিয়েছে, তারপরে কি আমরা পেয়েছি? এই 24 সাল পর্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। তো তাহলে আপনাকে বুঝতে হবে যে 111-এর সময় যারা হস্তক্ষেপ করেছিল, আর্মি ব্যাগ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, তারা যে সমস্ত বড় বড় ফর্মুলা, বড় বড় কথা নিয়ে এসেছিল, তার রেজাল্টটা কি হয়েছে? 20 বছর, আপনার 15 বছর থেকে 16 বছর আমাদের একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থাকতে হয়েছে। সুতরাং এখানে আমাদের সবচেয়ে বড় দৃষ্টি দেওয়া দরকার যে বাংলাদেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে হবে। এই জায়গাগুলোর উপর যেন আপনার কোনোভাবে কেউ হস্তক্ষেপ না আসে, এগুলো একটা আইনের কাঠামোর মধ্যে আসতে হবে। তাহলে আমরা মনে করি যে আমরা আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং সেখানে আমরা অনেক দূর আমাদের দেশের কিন্তু সংকট আছে, আবার বিরাট সম্ভাবনাও আছে। আমরা যদি সংকটগুলোকে উত্তরণ করে সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ পৃথিবীর মধ্যে, আমাদের সময় যখন সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন তখন এমার্জিং টাইগার, বাংলাদেশের অর্থনীতি 20 কোটি মানুষের দেশ, আপনি রেমিটেন্স পাচ্ছেন। এই যে বাংলাদেশে গত 8-9 মাসে যদিও অর্থনৈতিক স্থবিরতা, কিন্তু আমাদের আয় তো আছে, বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি, আমাদের দেশের মধ্যে অপব্যয়টা কিছুটা কমানো হয়েছে, ব্যাংক লুটপাটগুলো বন্ধ হয়েছে, যে কারণে দেখেন আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের অর্থনীতি কিছুটা হলেও শৃঙ্খলা এসছে। সুতরাং আমি মনে করি যে যদি একটা রাজনৈতিক দল তাদের ভিশন, তাদের লক্ষ্য স্থির করে সেভাবে এগোতে পারে, তাহলে আমার দেশ সুন্দর দেশে পরিণত হবে।